গল্পকরণ আপনারা শুনছেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য গোস্ট কিংস। আজকে ৬ষ্ঠ পর্ব। সেদিন বিকেলে রাজার সামনে হাজির করা হলো ইসমাইলকে, কিন্তু এর আগেই তার অবস্থা খারাপ করে ফেলা হয়েছে। ইনকো সাজানাকে অসম্মান করে ক্যাপ্টেনদের চোখে বিরাট অপরাধ করেছে সে, এতই বড় যে ওদের মতে মৃত্যুই ওর একমাত্র দণ্ড হওয়া উচিত। কিন্তু দয়ালু ইনকো সাজানা যেহেতু নিষেধ করেছেন, তাই তার হুকুম ছাড়া একে মেরে ফেলা যাবে না। কিন্তু ওকে ইচ্ছামতোই ধুলাই দেয়া যাবে না, সে কথা তো জুলা বলেনি। সুতরাং রেচেলের ক্রাল থেকে রাজার ক্রাল পর্যন্ত প্রায় পুরো রাস্তায় মার খেতে খেতে এসেছে ইসমাইল। বর্ষার হাতলের আঘাতে চোখের কালশিটে পড়ে গেছে, ছিঁড়ে গেছে তার ইউরোপিয়ান পোশাক। ওগুলোর অবস্থা এখন তেনার মতো। টুপি আর পাইপ তো আগেই হারিয়েছে। রেচেলের ক্রালে থাকতেই ওগুলো কেড়ে নিয়েছিল এক জুলো। সেগুলো আর ফেরত পায়নি ইসমাইল। ভাবি কি করে? ওগুলো আগুনে ফেলে দিয়েছে নুই। যাই হোক, এই বেহাল অবস্থায় রাজার সামনে হাজির করা হলো ইসমাইলকে। ওর সঙ্গীন অবস্থা দেখে বিমলান্দে উদ্ভাসিত হলো ইন্তুনাদের মুখ। খুশির চোটে দাঁত বেরিয়ে গেছে তাদের। রাজা জিজ্ঞেস করল, ইনকো সাজানার সাথে দেখা করতে গিয়েছিলে সাদা মানুষ? সাথে সাথে ভেতরের সমস্ত রাগ উগরে দিল ইসমাইল। বলল, এ পর্যন্ত আস্তে আস্তে ওর কি হাল করেছে জুলোরা। একজন সম্মানিত মহান সাদা মানুষকে আঘাত করার অপরাধে তাদের মৃত্যুদণ্ড চাইল ও। জবাবে রাজা বলল, থামো, ইনকো সাজানাকে বিয়ে করার প্রস্তাব করে তুমি অপরাধী করেছ নিশাচর। এই অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড দেব কি না সেটাই বিবেচনা করছি। এখনো মারিনি, কারণ তোমাকে বাঁচিয়ে রাখতে বলেছে ইনকো সাজানা। কিন্তু আমার সামনে বেশি হাওমাও করলে তার হুকুম অপেক্ষা করব না আমি। সোজা শিয়াল দিয়ে খাইয়ে দেব। বিপদ বুঝে মুখ বন্ধ করল ইসমাইল। ওদিকে রাজা বলে চলেছে, আমি যে জন্য তোমাকে পাঠিয়েছিলাম সেটা জেনেছ কেন আমাদের ছেড়ে চলে যেতে চায় ইনকো সাজানা? জেনেছি রাজা। নিজের পরিবারের লোকদের কাছে ফিরতে চায় সে, মানে ওই প্রার্থনাকারী সাদা উঝা আর তার স্ত্রীর কাছে যেতে চায় সে, বলল ইসমাইল। কিন্তু আমরা তো জানি ওরা তার পরিবার নয়। অবাক হয়ে বলল ডিনগান। আমরা জানি এক ঝড়ের রাতে তাকে কুড়িয়ে পেরেছে ওই সাদা লোকগুলো। এই গল্পটা তো তুমি আমাদের বলেছ। আরও বলেছ কিভাবে বজ্রপাত ডেকে এনে আমার সৈন্যকে পুড়িয়ে মেরে ফেলেছে সে। কাজেই আমরাই তার পরিবার, আর কেউ নয়। তার চেয়ে বড় কথা হচ্ছে, ইনকো সাজানার কি বাবা মা থাকতে পারে? প্রশ্ন করল রাজা। জবাবে ইসমাইল বলল, তা আমি জানি না, তবে এটা জানি ইনকো সাজানা একজন নারী, আর এমন কোনো নারী নেই যে বাবা মা ছাড়া জন্মেছে। অন্তত এটা নিশ্চিত যে ওই পরিবারটিকে নিজের পরিবার আর বুড়ো বুড়িকে নিজের অভিভাবক বলে মানে ইনকো সাজানা, এবং সেভাবেই তাদের সম্মান করে। তাদের সমস্ত হুকুম মেনে চলে। ওরা জীবিত থাকা অবস্থায়, অথবা ওরা যদি নিজে থেকে ইনকো সাজানাকে আলাদা থাকতে না বলে, তাহলে কখনোই সে ওদের ছেড়ে আসবে না। কুতকুতে চোখে ইসমাইলের দিকে তাকালো রাজা। বলল, জীবিত থাকা অবস্থায় বা তারা হুকুম না করা পর্যন্ত না? তারপর এক মুহূর্তের বিরতি দিয়ে বলল, আচ্ছা, ইনকো সাজানা যদি যেতেই চায়, কার ক্ষমতা আছে তাকে বাধা দেবে? কারণ সে জাদু করা আরম্ভ করলে তা ফেরানোর ক্ষমতা কারোরই নেই। তার বিরুদ্ধে একটা হাত উঠলেও স্রেফ অভিশাপ দিয়ে পুরো জুলো জাতিকে শেষ করে ফেলার ক্ষমতা জুলার আছে। এবার ইসমাইল বলল, অভিশাপ দেবে কিনা জানি না, তবে আমার মনে হয় জুলা যদি সাদাদের মাঝে ফিরে না যায়, রেগে যাবে সে। তখন আপনার উপর পাঠাবে বুয়ের নামের গজব। এবার রাজার চেহারায় দ্বিধাগ্রস্ত হয়ে গেল। ইসমাইলকে সে বলল পিছু হটে দাঁড়াতে। তারপর ইন্দুনাদের সাথে খানিক পরামর্শ করল সে। তারপর বলল, শোনো সাদা মানুষ, আমাদের ওঝাদের কাউন্সিল একমত হয়েছে যে ইনকো সাজানা আমাদের ছেড়ে চলে গেলে আমাদের জাতির আত্মারও তার সাথে চলে যাবে। সেই সাথে যাবে সমস্ত সৌভাগ্য। কাজেই তা হতে দেয়া যায় না। আমিও এ বিষয়ে কাউন্সিলের সাথে একমত, এবং আমাদের দাবি
আরও কিছুদিন আমাদের সাথে রইবেন তিনি। আজ আমাদের ওঝা আর পুরোহিতদের কাউন্সিল ঘোষণা দিয়েছে ইনকু সাজানার ভবিষ্যৎবাণীর অর্থ করতে পারছে না তারা। কথাগুলো তাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কাজেই আরেক জাতির জ্ঞানী লোকদের কাছে পরামর্শ চাওয়া হবে। তাদের দেশ অনেক দূরে, তারাই এসে ইনকু সাজানার সামনাসামনি বসে কথা বলে তার বক্তব্যের অর্থ আমাদের জানাবে। সুতরাং তারা আসার আগ পর্যন্ত ইনকু সাজানাকে এখানেই আতিথ্যের আরও কয়েকটা দিন কাটাতে হবে। নির্বিকার ইসমাইলের মন্তব্য। রাজার যা ইচ্ছা। ওঝার কাউন্সিল বা এ ধরনের কিছুর উপর ইসমাইলের মোটেও বিশ্বাস নেই। তবে নেটিভদের চিন্তা ভাবনা ভালোই বুঝতে পারে ও। তা থেকে ধরে নিয়েছে কুসংস্কারচ্ছন্ন জুলোরা রেচেলকে অতিমানবী ধরনের কিছু একটা মনে করে। তদুপরি মোপো, যার সম্বন্ধে বলা হয় ইনকু সাজানাকে দেখেছে সে এবং তার হুকুমে খুন করেছে আগের জুলো রাজা চাকাকে, সেও রেচেলকে জুলো জাতির আত্মা বলে স্বীকার করে নিয়েছে। ফলে এই বিশ্বাসটাই দৃঢ়মূল হয়ে গেঁথে গেছে জুলোদের ভেতর। তাই রেচেলের কথাগুলোকে অন্তঃসারশূন্য বলতে পারছে না তারা। আবার এটাও বলতে পারছে না যে বুয়েটদের উপর আক্রমণ করতে নিষেধ করেছে ও। ফলে বিপাকে পড়ে গেছে ওরা। ওদিকে যুদ্ধ করার গোপন ইচ্ছা যদি রাজার থেকেও থাকে, প্রকাশ্যে তা সে বলতে পারছে না, কারণ সেক্ষেত্রে যুদ্ধে হেরে গেলে সবাই রাজার দিকে আঙ্গুল তুলবে। নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখতে হলে সেটাও হতে দেয়া যায় না। তাই সিদ্ধান্ত নেবার কঠিন দায়িত্ব আরেক জাতির ওঝাদের কাঁধে ফেলে দিচ্ছে রাজা। তবে তারা কারা বা কোথা থেকে আসবে এসব জিজ্ঞেস করার ঝামেলায় ইসমাইল একদমই গেল না। রাজা বলে চলেছে, ডাহুকের তো ডানা আছে, যখন ইচ্ছে উড়ে চলে যেতেই পারে। তবে তার পছন্দের বাসাটি যদি এখানে নিয়ে আসা হয় তাহলে আর তার চলে যাবার প্রশ্নই থাকে না। বুঝেছ ইবুবেসি? ইসমাইল খুব ভালো করে বুঝতে পারছে যে রেচেলের ইংলিশ নাম ডাবকে ইঙ্গিত করে কথা বলছে রাজা, কিন্তু ভান করল যেন কিছুই বোঝেনি সে। তাই বলল, না রাজা, কিছুই বুঝিনি। ইনকু সাজানা ডাহুক নয় যে চাইলে এখানে উড়ে চলে আসবে। রাজা একটু অস্থির হয়ে গেল, বলল, ডান্ডার বাড়ি খেয়ে বুদ্ধিশুদ্ধি সব কি গুলিয়ে খেলে নাকি ইবুবেসি? নাকি বিয়ার বেশি খেয়ে মাতাল হয়ে গেছ? বলেছি ইনকু সাজানার বাড়ি তো নদীর ওপারে, সেখানেই ফিরতে চায় সে। তাহলে তার বাড়িটাকে মানে বাড়ির লোকদেরকে এখানে নিয়ে আসি, তাহলেই তো আর তার কোথাও যাবার ইচ্ছে করবে না। প্রথমে আমি বলেছিলাম ইনকু সাজানার সাথে কেউ এলে তাকে মেরে ফেলা হবে, সেই হুকুম উঠিয়ে নিলাম। তার বাবা মাকে এবার জুলোল্যান্ডে নিয়ে আসতে হবে। কেন ভাবছেন ওরা এখানে আসার মতো বোকামি করবে? কেন, ইনকু সাজানাকে কি ভুলিয়ে বেলিয়ে নিয়ে আসিনি আমি? এবারও তাই আসবে ওরা। আর কেন আসবে? আসবে ওদের প্রিয় মেয়েকে দেখতে, বলল ডিনকান। না না না, আসবে না, কারণ তারা ভাববে তাদের মেয়েকে খুন করেছেন আপনি, এখন তাদের ডাকছেন তাদেরও খুন করবেন বলে। না, ওরা তা ভাববে না, কারণ ওদের আনতে কোনো সৈন্য নয়, তুমি ইবুবেসি নিজে যাবে। সম্ভব না, আপনার সৈন্যরা মেরে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। মাথায় সোজা করতে পারছি না আমি, হাঁটা বা ঘোড়ায় চড়া তো অসম্ভব, বলল ইসমাইল। কিন্তু পালকিতে চড়ে তো যেতে পারবে, নইলে শুকন দিয়ে খাওয়াবো তোমাকে। ইনকু সাজানা খুব দয়ালু, তাই তোমাকে শাস্তি দিচ্ছেন না, কিন্তু তার সাথে অন্যায় করার শাস্তি আমি অবশ্যই দিতে পারি, হুকুমের সুরে বলল রাজা ডিনগান। ইসমাইল বুঝল যেতে হবে ওকেই, কাজেই তর্ক বাদ দিল। সেই সাথে ওর মনের গহীন কোণে উকি দিতে শুরু করল দুরভিসন্ধি মেঘ। যে কোনো মূল্যে রেচেলকে জয় করতে চায় সে, কারণ ওকে উন্মাদের মতো ভালোবাসে ইসমাইল। অবশ্য ওটাকে যদি ভালোবাসা বলা যায় তাহলে আর কি। যাই হোক, ইসমাইল আরও বুঝল এখান থেকে যাওয়ার অর্থ মৃত্যু। ফলে যেতে রাজি হলো সে, তবে অবশ্যই উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে। আইভরি আর গবাদি পশুর বড়সড় একটা পাল চাইল সে, যার অর্ধেকটা এক্ষুনি দিতে হবে, বাকিটা দিতে হবে কাজটা সমাপ্ত হবার পর। সেই সাথে 300 জুলু যোদ্ধা চাইল সে, যারা ওর হুকুমে বিনা প্রশ্নে যে কোনো কাজ করবে। সম্মত হল ডিনগান। তারপর ইসমাইলকে নির্দেশনা দিয়ে বলল, সৈন্যদের নিয়ে রাহমাতে যাবে সে। উমফুন দোষী অর্থাৎ রেচেলের বাবা মিস্টার ডাবকে বলবে মেয়েকে দেখতে হলে জুলোল্যান্ডে গিয়েই তাদের বাস করতে হবে।
রাজি না হলে সৈন্য দিয়ে তাদেরকে তুলে আনতে হবে। তবে এর মধ্যে যদি ইনকোসাজানা তার ক্ষমতা খাটিয়ে ওখানে চলে গিয়ে থাকে, তবু তার বাবা মাকে তুলে আনতে হবে। তখন সেও নিজের পেছনে পেছনে জুলোল্যান্ডে ফিরে আসবে। আর যদি দেখা যায় তারা নিজ থেকে আগেই রওনা হয়ে গেছে, তাহলে সাদরে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে যদি ইনকোসাজানা অর্ধেক পথ চলে গিয়েও থাকে, তবু বাবা মার সাথে ওখানে চলে আসবে সে। এই হুকুম বাস্তবায়নার্থে এই মুহূর্তে রওনা হতে হবে ইসমাইলকে। শুনেছি রাজা, আমার পাওনা আইভরি আর গবাদি পশুর পাল আর আমার ক্রাল মাফুটিতে পৌঁছে দেয়া মাত্রই আমি ওদিকে রওনা হয়ে যাব। কিছু একটা ছিল ইসমাইলের কণ্ঠে, ডিনগানের কানেও ধরা পড়েছে। শীতল কণ্ঠে রাজা বলল, আইভরি আর গরু পৌঁছে দেয়া হবে, কিন্তু মনে রেখো ইবো বেশি কোনো কৌশল খাটানোর চেষ্টা করলে তোমার আর রেহাই নেই। তারপর রেচেলের সাথে দেখা করল ইসমাইল। গিয়ে বলল, নুইকে নিয়ে সে তার বাবার কাছে যেতে চায়। রেচেল বলল, কেন যেতে চান আপনি? ইসমাইল বলল, আপনার বাবা মাকে রাজা বলেছে এখানে নিয়ে আসতে। ওনারা যেন বিশ্বাস করে আপনি জীবিত আছেন, সেজন্য আপনার বিশ্বস্ত একজন অর্থাৎ নুইকে নিয়ে যেতে চাই। তবে ভয় পাবেন না, ওর কোনো ক্ষতি করা হবে না। আর আমি আর জামিনদার হিসেবে এখানেই থাকব। ওর কিছু হলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন আপনি। এখানে আপনার যতটা নিরাপদে থাকবেন, ওকেও একই রকম নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে রাজা। নুইকে রেচেল জিজ্ঞেস করল, যেতে চাও নুই? ভয় পাবে না তো? না জোলা, রাজার দেয়া কথা অবশ্যই মূল্যবান, আর আপনার শক্তির উপর আমার ভরসা আছে। ঠিক আছে, যাও তাহলে। তবে শেষ করে যত দ্রুত সম্ভব ফিরে আসবে। সৈন্যরা নিয়ে যাবে তোমাকে। চলে গেল নুই। রাত হয়ে গেছে, সূর্যাস্তের 2 ঘন্টা পরের কথা। রেচেলের রাতে খাবার পরিবেশন করা হয়েছে, খেতে বসেছে ও। এমন সময় বেড়ার দরজা খুলে গেল। ভেতরে এলো নুই। ওকে দেখে খাবার পরিবেশনকারী মেয়েগুলোকেই তখন সব পরিষ্কার করতে বলল রেচেল। বাড়ি যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে ও। আশা করছে সেই সংক্রান্ত কোনো খবর নিয়ে এসেছে নুই। তাই রাজার সাথে কি কথা হলো তা জানতে চাইল রেচেল। রেচেলের প্রশ্নের জবাবে নুই বলল, লম্বা গল্প সংক্ষেপে বলছি জোলা, আপনার কি মনে আছে প্রথমবার আমাদের যখন দেখা হয়েছিল বলেছিলাম আমি জুলো জাতির মানুষ নই, আমার জাতি বাস করে অনেক উত্তরে, গাছের ছায়ায় বাস করে তারা, গাছকেই পূজা করে, তারা স্বপ্নদ্রষ্টা, ভূতের জাতি ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। সম্ভবত সে কারণেই তোমার আত্মীয়দের মৃত্যু নিয়ে খুব একটা আফসোস করতে তোমাকে দেখিনি, বরং তাদের আত্মার সাথে কথা বলেছ তুমি। কিন্তু রাজার সাথে ওই গল্পের সম্পর্ক কি? সম্পর্ক আছে জুলা। আমার জাতির লোকেরা খুবই জ্ঞানী, ভবিষ্যৎ দেখতে পারে তারা। আরও অনেকে ভবিষ্যৎ দেখতে পারে, আমি কিছুটা পারি, কিন্তু তাদের মতো করে আর কেউ পারে না। যেহেতু আমার আত্মার বোন আপনি, তাই একদিন আপনাকে ওসব শেখাবো। বলতে বলতে চকচক করে উঠল নুইয়ের চোখ। ও বলে চলেছে, ভূত জাতির লোকেরা এতই নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারে যে সব বড় বড় গোত্রের সর্দাররা আর ডিনকালের মতো বড় মানুষরা তাদের কাছে উপহার পাঠায়, চায় তারা যেন এসে ভবিষ্যৎ বলে যায়। যদিও ওসব ডাকে খুব কমই সাড়া দেয় তারা। এখন আপনার ভবিষ্যৎবাণী নিয়ে ভীষণ বিপদে পড়ে গেছে আমাদের রাজা ও তার উজাড় দল। তারা না পারছে নিজেরা সেগুলো বুঝতে, না পারছে আপনার কাছে এসে অর্থ জিজ্ঞেস করতে। কারণ প্রথমত আপনি ওদেরকে নিষেধ করেছেন যে এই বিষয় নিয়ে আপনাকে যেন আর বিরক্ত না করা হয়। দ্বিতীয়ত, ওরা ভয় করছে অর্থ বলতে বললে আপনি হয়তো এমন কিছু বলে বসবেন যেটা ওদের জন্য সুখকর হবে না। এবার রেচেল বলল, ঠিকই ধারণা করেছ। একবার ভবিষ্যৎবাণী করেছি, তাই যথেষ্ট। আবার মুখ খুলে স্পষ্ট কথা বলবো আমি। সে কারণে আমার জাতির লোকদের সহায়তা নিতে চাইছে রাজা। ওদের ভবিষ্যৎ বক্তাদের এনে আপনার সামনে মুখোমুখি কথা বলিয়ে দেওয়া হবে। তারাই হলো ভূত রাজা। তারা স্পষ্ট করে দেবে আপনি আসলে জুলো জাতির মহান আত্মা কিনা এবং আপনার বক্তব্যের আসল অর্থ কি। সেই সাথে তারা বলবে কিসের ইঙ্গিত দিয়ে গেল আকাশে খসে পড়া তারাটা।
বলতে চাইছ ওই ভূতের রাজাদের সাথে দেখা করতে যেতে হবে আমাকে? না জুলা, ভূতেরা আপনার সামনে আসবে না, তবে বৃক্ষজাতির উচ্চ শ্রেণীর পুরোহিতেরা আসতে পারে, সাথে নিয়ে আসবে বৃক্ষমাতার বাণী। পুরোহিতেরা আসবে? ওদের আনতে যাবে কে? রাজার ইচ্ছা আমি যেন গিয়ে ওদের নিয়ে আসি। রাজা জানে আমার শিরায় বইছে বৃক্ষজাতির রক্ত। তাছাড়া ওদের ভাষায় কেবল আমি কথা বলতে পারি। ছোটবেলায় বাবা আমাকে এই ভাষাটা শিখিয়েছে। রেচেলের মাথার ভেতর একটা সতর্ক ঘণ্টা বাজতে শুরু করেছে। বলল, আমাদেরকে তাহলে আলাদা হয়ে যেতে হবে? হ্যাঁ লেডি, কিছুদিনের জন্য আমাদেরকে আলাদা হতে হবে, কিন্তু আমার মনে হয় সেটা আপনার জন্য খারাপ হবে না, কারণ আপনাকে বাড়ি ফেরানোর কোনো উপায় না পেয়ে রাজাকে আমি বলেছি এক শর্তে এই পুরোহিতদের সাথে কথা বলতে পারেন আপনি। শর্তটা হচ্ছে আপনার সাথে কথা বলে রাজাকে যা জানানো তা জানিয়ে দেবে পুরোহিতরা, কিন্তু ওদের কথা রাজার মনোপুত হোক আর না হোক, এক মুহূর্ত দেরি না করে আপনাকে আপনার নিজের এলাকায় ফিরে যেতে দিতে হবে। সত্যি রাজি হয়েছে ডিনগান? এখন পুরোহিতদের আনতে আমাকে যেতে হবে। ততদিনে আপনি যেন এখানে নিরাপদে থাকেন তা নিশ্চিত করবে ডিনগান, এবং বাড়ি ফিরতে আপনার দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে রামাতে দূত পাঠাতেও সম্মত হয়েছে রাজা। বলল নুই, বৃক্ষজাতির এলাকায় পৌঁছতে কতদিন লাগবে তোমার নুই? আর পুরোহিতরা যদি আসতে অসম্মতিও জানায় তখন কি হবে? ওই পথে আমি কখনো যাইনি লেডি, তবে বলতে পারছি না তা কতদিনের পথ। তবে খুব দ্রুত চলার চেষ্টা করব। ক্লান্ত হয়ে পড়লে পালকিতে চড়ে বসব। দ্রুতগামী পালকি বাহকরা আমাকে বয়ে নিয়ে যাবে তখন। তবে ওই দেশে ঢোকার কিছু গোপন পথ আছে, সেগুলো যারা জানে তাদের জন্য দেশটা খুব বেশি দূরে নয়। তদুপরি বৃক্ষমাতারা আমার বাবার বোন, কাজে আশা করি আমার প্রার্থনা তারা শুনবে, অন্তত প্রশ্নের উত্তর অবশ্যই দেবে। এ ব্যাপারে নিঃসন্দেহ আমি, তবে কিভাবে নিশ্চিত হয়েছি তা দয়া করে জিজ্ঞেস করবেন না। কিন্তু তারপরও তর্ক চালিয়ে গেল রেচেল। বোঝাতে চাইল লম্বা সফরে একা বের হওয়া নুইর জন্য নিরাপদ নয়। পথে হাজারটা বিপদ তো আছেই, তার উপর উৎপেতে থাকতে পারে ইসমাইল নামের বিষাক্ত সাপ। নুইও পাল্টা যুক্তি দিল। যুক্তি আর যুক্তি খণ্ডন চলল বহুক্ষণ ধরে। শেষে রণভঙ্গ দিল রেচেল। তার মানে এই না যে যুক্তি দিয়ে ওকে প্রভাবিত করে ফেলতে পেরেছে নুই, তা নয়। ও আসলে বুঝেছে নুই যতটুকু বলেছে তার বাইরেও ওর নিজস্ব আরও কিছু কারণ আছে। মূলত সেজন্যই নিজের দেশে যেতে চায় নুই, তবে সেই কারণটা বা কারণগুলো সযত্নে রেচেলের কাছে এড়িয়ে গেছে নুই। রেচেল বলল, বুঝেছি, তোমার বিশ্বাস তোমার জাতির লোকদের সাথে কথা বলার সাথে জড়িয়ে আছে আমার ভাগ্য, তাই তো? আত্মবিশ্বাসী নুই তৃপ্ত স্বরে বলল, হ্যাঁ লেডি, তাই আমার বিশ্বাস। ঠিক আছে, যাও তাহলে, কিন্তু যত জলদি সম্ভব ফিরে এসো। তোমাকে ছাড়া এই বিরান দেশে সত্যি ভীষণ একা হয়ে যাব আমি। বলতে বলতে নুইর হাত দুটো নিয়ে তার উল্টো পিঠে চুমু খেল রেচেল। সেদিন ঘুমোতে যাবার আগে নুইকে ইসমাইলের কথা জিজ্ঞেস করল রেচেল। জবাবে রেচেল জানালো যে ও শুনে এসেছে ইসমাইলকে রাজার সামনে হাজির করা হয়েছিল। বর্তমানে প্রহরীদের তত্ত্বাবধানে তার নিজের ক্রালে আছে সে। নুইকে যারা পথ দেখিয়ে নিয়ে গেছে তাদের একজন বলেছে এখান থেকে বের হবার সময় ইবুবেসিকে বেশ উত্তম মধ্যম দেওয়া হয়েছে। সে সময় তার চোখের পাশে একটা আঘাত লাগে, সেই আঘাতের প্রভাবে সংজ্ঞাহীন অবস্থায় আছে সে। চিকিৎসকরা তাকে দেখে রাখছে। নুই এরপর হিংস্র কণ্ঠে বলল, খুব খুশি হতাম যদি সংজ্ঞার সাথে সাথে ওর প্রাণটাও শরীর ছাড়ত। বহু ঝামেলা থেকে বেঁচে যেতাম আমরা, কিন্তু জানি সময়ের আগে তা হবার নয়। পরদিন সকালে কয়েকজন ওঝা আর প্রহরী হিসেবে কিছু জুলো সৈন্য সাথে নিয়ে দেশের পথে রওনা হয়ে গেল নুই। ও বিদায় নেয়ার আগে জুলোদেরকে রেচেল বলে দিল যে ওর নিরাপত্তার বিধান করা তাদের দায়িত্ব। এর অন্যথা হলে প্রাণ দিয়ে তার দায় শোধ করতে হবে। জবাবে জুলোরাও বলল এটা তাদের জানা আছে, তাদের ভুল বা গাফিলতির কারণে নুইয়ের যদি ক্ষতি হয় তাহলে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড মেনে নিতেও আপত্তি নেই তাদের। নুই রওনা হবার আগে বুয়েরদের উদ্দেশ্য সম্বন্ধে যা যা রেচেল জানে তা ওকে জানালো। বোঝাতে চাইল বুয়ের আর জুলো যোদ্ধারা মুখোমুখি হলে তা কি মারাত্মক রূপ নেবে। জবাবে নুই বলল যে কথাগুলো তার মনে থাকবে, তবে
ওগুলো বলা অর্থহীন, কারণ বোলের পানিতে সবাই দেখতে পায় রাজাদের আত্মারা। ঠিক ওই মুহূর্তে নুইয়ের কথার অর্থ জিজ্ঞেস করতে পারেনি রেচেল। এরপরেই সজল নয়নে রওনা হয়ে যায় নুই। রেচেলের চোখেও দেখা দিল অশ্রুবিন্দু। দরজা বন্ধ করে বাড়ির সবচেয়ে উঁচু জায়গাটায় গিয়ে দাঁড়ালো রেচেল। দেখতে পেল প্রায় 100 বর্ষাধারী বহর চলেছে নুইর সাথে। এদের অর্ধেকে অবশ্য বেয়ারা। খাবার, পানি ইত্যাদির সাথে উপহার হিসেবে ক্যারস ও আরও বিভিন্ন মূল্যবান জিনিস বয়ে নিয়ে চলেছে তারা। আর বইছে হালকা একটা পালকি। দলের সামনে আছে 3 জন ওঝা, আর সবার সামনে হেঁটে চলেছে সাদা পোশাক গায়ে নুই। ওর হাতে একটা কচি ডাল, তাতে চকচক করছে সবুজ পাতা। একটা বাঁকের সামনে গিয়ে রেচেলের উদ্দেশ্যে হাত ডালটা নাড়ল নুই। এই বাঁকটা পার হয়ে গেলেই আর ওদেরকে দেখা যাবে না। চলে গেল ওরা। ঘরে ফিরে এলো রেচেল, একা, ক্রন্দনরত। নুই বিদায় নেওয়ার পরের দিনের কথা। কয়েকজন ইন্দুনাকে সাথে নিয়ে হাজির হয়েছে টাম্বুসা। সে এসে বলল, ইনকু সাজানা দেশের সবচেয়ে বড় বিচারক। সে কারণেই রাজা জানতে চেয়েছে কিছু জটিল মামলার বিচার করতে রাজার ক্রালে যেতেই ইনকু সাজানার আপত্তি আছে কিনা। রেচেল উত্তর দিল যে এখানে সবকিছুতেই রক্তের গন্ধ পায় ওরা যদি একান্তই চায় যে বিচারের কাজগুলো ইনকু সাজানা করবে, তাহলে মামলার বাদী বিবাদীর ওর ক্রালে হাজির করা হোক। পরদিন সকালে রেচেল অবাক হয়ে আবিষ্কার করল সত্যি সত্যি ওরা চলে এসেছে। 40-50 জন শুভানুধ্যায়ী সাক্ষী, যার যার প্রতিনিধি বা উকিল সহ হাজির হয়ে গেছে। বাদী বিবাদী দুপক্ষই অপেক্ষা করছে কখন ইনকু সাজানা বিচার কাজ আরম্ভ করবে। স্বভাবসুলভ দৃঢ়তার সাথে রেচেল বলল এখনই বিচার কাজ শুরু করবে। তবে রেচেল অস্বীকার করবে না যে বিচার আচার ও আইন কানুন বিষয়ে ওর জ্ঞান সীমাবদ্ধ। ওর বাবা ক্যাপ কলোনির জাস্টিস অব দ্য পিস হওয়ার সুবাদে তার সংগ্রহে থাকা আইন বিষয়ক কিছু বই এবং ঘাটাঘাটি করেছে ও। ডারবানে থাকতে 1-2 বার তৎক্ষণাৎ শুরু হওয়া 2-1টা বিচার কার্য দেখেছে। বিচার আচার সংক্রান্ত রেচেলের জ্ঞান এতেই সীমাবদ্ধ। তবে সত্যানুসন্ধানী হওয়া আর সহজাত প্রবৃত্তির সুবাদে বেশ ভালো বিচারই করল রেচেল। রেচেলের প্রথম মামলাটা বেশ ঝামেলাদার। বাদী বিবাদী দুজনেই জুলুল্যান্ডের বেশ বড় ও প্রভাবশালী 2 সর্দার। ওদের একজনের পক্ষে রায় হলে অনিবার্যভাবে অপরজনের বিরাগ ভাবজন হবে রাজা। তাই বিচারের ভার রেচেলের কাঁধে চাপিয়ে নিজেকে বাঁচিয়েছেন ডিনগান। লম্বা সময় ধরে বাদী বিবাদীর বক্তব্য শুনল রেচেল। এক পর্যায়ে একজন সাক্ষী তলব করল বাদীর উকিল। সাক্ষী এমনভাবে কথা বলতে লাগলো যে রেচেলের স্থির বিশ্বাস জন্মে গেল লোকটি মিথ্যা বলছে। কাজে এবার মুখ খুলল রেচেল, বলল, ইনকু সাজানার ঝুলার সামনে সবসময় সত্য উন্মুক্ত, অথচ তার সামনে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছ? এত বড় সাহস! গবাদি পশু সংক্রান্ত সবকিছুই আমার খুব ভালো করে জানা আছে। এবার ভীষণ ভয় পেয়ে গেল লোকটি। হাও মাও করে কান্না শুরু করে দিল। হাঁটু মুড়ে বসে পড়ল সে এবং সবার সামনে স্বীকার করল বাদী তার খালাতো ভাই। ভাইয়ের কাছ থেকে বিরাট উপহার পাওয়ার লোভে মিথ্যা সাক্ষ্য দিতে এসেছে সে। এবার রায় দিল রেচেল। জরিমানা হিসেবে রাজাকে বেশ কিছু গরু দিতে হলো বাদীকে। আর রায় যা হবার তা তো হলই। সেই সাথে ভবিষ্যতে তাকে সৎ থাকার হুকুম দিল রেচেল। ব্যাস, সুবিচারক হিসেবে পুরো দেশে ছড়িয়ে পড়ল রেচেলের নাম। ফলে প্রতিদিনেই ওর দুয়ারে বিচার প্রার্থীদের ভিড় বাড়তে থাকল। রেচেলও সাধ্যমতো সুবিচার করল। তবে যেসব মামলা জাদু করার সাথে সাথে সম্পৃক্ত বা শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া লাগতে পারে, এমন বিচার ও করে না। সোজা বলে দেয় ইনকু সাজানার হাত দিয়ে মৃত্যুর হুকুম হওয়া শোভনীয় নয়, তাই এই কাজ ও করবে না। ওসব মামলার বিচারদের দায়িত্ব রাজা এবং তার কাউন্সিলের উপর বর্তায়। এভাবেই জুলুল্যান্ডে ওর নাম ছড়িয়ে গেল যে সুবিচারক যাকে ঘুষ দিয়ে কেনা যায় না বা ভয় দেখানো যায় না। ইনকু সাজানার গৌরবের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। বিচার ব্যাপারটা অত্যন্ত ক্লান্তিকর। সারাদিন ধরে এই কাজ করা সম্ভব না। তবে আশার কথা হচ্ছে বেশিরভাগ সময়ে বাদী বিবাদীর মধ্যে আপস মীমাংসা হয়ে যায়। ফলে এখানেই শেষ হয় মামলা। প্রতিদিনই নিয়ম করে 5 ঘন্টা করে কাজ করে রেচেল। সময়টা ভালোই কাটে তখন, কিন্তু ঝামেলা শুরু হয় এরপর। পরের সময়টা আর কাটতেই চায় না। পরবর্তী দিন সকাল পর্যন্ত নিরাদ্বন্দ্ব একাকী সময় কাটাতে হয় ওকে।
এর মধ্যে রেচেল একবার রামায়ের উদ্দেশ্যে দূত পাঠাল। 10 দিন পর লোকটি ফিরে এসে বলল, টেগুলার বান ডেকেছে, নদী পাড়ি দেওয়া সম্ভব নয়, তাই কোনো খবর আনতে বা দিতে পারেনি সে। লোকটিকে আবার পাঠালো রেচেল। 1 সপ্তাহ পরে জানতে পারল সিংহ খেয়ে ফেলেছে তাকে। এরপর দূত হিসেবে আরেকজনকে পাঠালো ও। তার যে কি হয়েছে কেউ বলতেই পারল না। এসবের অর্থ আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে রেচেল জানতে পারল সুস্থ হয়ে এখান থেকে রাতের আধারে পালিয়ে গেছে ইসমাইল। কোথায় গেছে কেউ জানেই না। সেই দিন থেকেই ভয় পেতে শুরু করলো রেচেল। ধরেই নিল ওর সাথে যোগাযোগ না করে ইসমাইলের পালিয়ে যাওয়া কোনোভাবেই শুভফল বয়ে আনবে না। 2-1বার ভাবল যে নুইয়ের পরামর্শ মতে শাস্তির জন্য ইসমাইলকে রাজার হাতে তুলে দিলেই বোধহয় ভালো হতো। আর এতদিন পার হয়ে গেল, কিন্তু এর মধ্যে নুইয়ের নামটা পর্যন্ত উচ্চারণ করল না কেউই। ওর খবরে কেউ জানে না, যেন আক্ষরিক অর্থেই গায়েব হয়ে গেছে মেয়েটি। একটু একটু করে ভেঙে পড়তে শুরু করল রেচেল। যতক্ষণ বিচার কাজ চলে, লোক সমাগম থাকে, খুব দৃঢ়চিত্তে দেখা যায় রেচেলকে। কিন্তু সবাই চলে গেলে নিজের ঘরে ফিরে আসে ও। পশমের বিছানায় শুয়ে পড়ে, কখনো বা ভেঙে পড়ে কান্নায়। কারণ সত্যি বলতে, যতই অতি প্রাকৃতিক ক্ষমতা ওর উপর আরোপ করা হোক না কেন, আদপে রেচেল একাকী এক তরুণী। ঝড়ের মৌসুম শুরু হয়ে গেছে। প্রায় প্রতিদিন বিকেলেই ব্যাপক বজ্রপাত উঠছে। একদিন একটা প্রকাণ্ড বজ্রপাত আঘাত করল ওর ক্রালের সামনে একটা লৌহ সমৃদ্ধ পাথরের উপর। ঝড় ঝঞ্ঝাকে আগে কখনোই ভয় পায়নি রেচেল, কিন্তু এখন ভয় পেতে লাগলো ও। কিন্তু ভয়টা নেটিভদের সামনে প্রকাশ করা সম্ভব না, কারণ নেটিভদের বিশ্বাস বজ্রপাত নিয়ে খেলা করে স্বয়ং জুলা, তাহলে ও কেন বজ্রকে ভয় পাবে? আর একটা ব্যাপার হচ্ছে, বেশ কয়েক বছর খরা যাওয়ার পর এবছরেই পরিপূর্ণ বৃষ্টিপাত হচ্ছে। ধরে নেওয়া হলো এটা জুলুল্যান্ডে ইনকো সাজানার উপস্থিতির ফসল। ভেবে নিল জুলার উপস্থিতির কারণেই সৌভাগ্য ফিরে পেয়েছে জুলুল্যান্ড। এর মধ্যেই এক ওঝার করে বজ্রপাত হলো, মারা পড়ল সে ও তার বড় বউ। ঘটনাক্রমে এর 2 দিন আগে প্রকাশ্যে সে বলেছিল রেচেল ইনকো সাজানা নয়, ওর ক্ষমতায় ওই ওঝার মোটেও বিশ্বাস নেই। ফলাফল সহজে অনুমেয়। সবাই ধরে নিল স্বয়ং ইনকো সাজানা শোধ তুলেছে, অথবা ইনকো সাজানার হয়ে প্রতিশোধ নিয়েছে স্বর্গ। ফলে যে 2-1জন রেচেলের ইনকো সাজানা হওয়া না হওয়া নিয়ে উচ্চবাচ্য করত, একদম বন্ধ হয়ে গেল তাদের মুখ। রেচেল হয়ে উঠল জুলুল্যান্ডের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এদিকে এক একটা দিন যাচ্ছে আর রাতগুলোকে দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হচ্ছে রেচেলের। রাত যেন কাটতেই চায় না। আগে খুব ভালো ঘুমাতো রেচেল, এখন ঘুমও আসে না। যদিও বা আসে, একের পর এক দুঃস্বপ্ন দেখতে থাকে। সেগুলোর বক্তব্য সবসময় এক। দেখে ওর মা খুবই অসুস্থ, ওকে ডাকছে সে। প্রতিদিন একই স্বপ্ন দেখতে দেখতে রেচেলের বিশ্বাস জন্মে গেল যে ওর মা আসলে অসুস্থ। কাজে সিদ্ধান্ত নিল নুইয়ের জন্য আর অপেক্ষা করবে না, চলে যাবে। কথাটা টাম্বুসার মাধ্যমে ডিনগানকেও জানালো রেচেল। পরদিন রাজার জবাব এলো। রাজা বলে পাঠিয়েছে ইনকো সাজানাকে আটকে রাখার ক্ষমতা কারো নেই, তবে যেতে হলে ইনকো সাজানাকে উড়ে যেতে হবে, কারণ টেগুলার পানির উপচে পড়ার অবস্থা। নদীর এমন কোনো বাঁক নেই যেখানে স্রোত একটু কম। উপরন্তু পলাতক ইবোবেসিকে ধরার জন্য রাজা যে সেনাদল পাঠিয়েছে, তারাও টেগুলার অপর পারে আটকা পড়েছে, আসতে পারছে না। রেচেল বুঝে নিল যাওয়া যাবে না। এমনকি নদী পার হওয়ার কোনো উপায় যদি থেকেও থাকে, তবুও ওকে একা যেতে দেবে না জুলোরা। কাজেই দুঃস্বপ্ন সঙ্গী করে এখানেই থাকতে হবে ওকে। তবে আসার কথা হচ্ছে মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখা কমতে শুরু করলো। এই জায়গায় নিল মোটামুটি আনন্দদায়ক ভিন্ন স্বপ্ন। এর মধ্যে একটা ছিল রিচার্ড ডেরিয়ানের সাথে নদীর পাড় ধরে হাঁটা। ওই স্বপ্নটার ব্যাপারে এর বেশি আর কিছু ওর মনে নেই। যদিও রেচেল অনেক আগেই ধরে নিয়েছে মারা গেছে রিচার্ড, তবে ওর মনের গহীন কোণে এখনও নিব নিব হয়ে জ্বলে আছে ছোট্ট একটা আশার আলো যে হয়তো এখনও বেঁচে আছে রিচার্ড। একদিন না একদিন ওর কাছে ফিরে আসবে সে। ওই স্বপ্ন দেখার পর থেকে কেবল রিচার্ডকে নিয়েই ভাবে রেচেল। ভাবনাটা ওর ভেতর কেমন যেন অদ্ভুত শক্তি এনে দেয়। মাঝে মাঝে রেচেল ভাবে
রিচার্ডের ভাবনা থেকে ওর মন সরে না কেন? তাহলে কি আবার ওদের দেখা হতে যাচ্ছে? চিন্তাটা আনন্দে উদ্বুলিত করে তোলে ওকে। রেচেলের আরও মনে পড়ে ওর মা সবসময় বলতো ওর জীবনে অবশ্যই ফিরে আসবে রিচার্ড ডেরিয়ান। তাহলে কি মায়ের ধারণাই ঠিক? আসলে কি রেচেলকে এখান থেকে উদ্ধার করবে রিচার্ড? ও, তাই যদি হয় তাহলে তো এখন আর কিছুতেই ভয় পায় না রেচেল। তারপরও ভাবল যে না, ওকে নিয়ে খেলছে ওর মস্তিষ্ক। না, আর খেলা নয়, কিছুতেই আত্মনিয়ন্ত্রণ খোয়াবে না রেচেল। কিন্তু তাহলে বারবার কেন স্বপ্নে এসে ওকে আশা দিচ্ছে রিচার্ড? নুই চলে যাবার 1 মাস পার হয়ে গেছে, কিন্তু ওর কোনো খবর নেই। ওদিকে রিচার্ডকে নিয়ে রেচেল আর স্বপ্ন দেখছে না, তবে মাকে দেখছে নিয়মিত। এদিকে প্রতিদিন সকালে আদালতে বসছে রেচেল। এক সকালে আপোষ রফার মধ্য দিয়ে ঝামেলাপূর্ণ এক বিচারের ফয়সালা করল ও। তারপর বাদী বিবাদীর প্রশংসাবাক্য উচ্চারণ না শুনেই এজলাস ত্যাগ করল ও। কেন যেন খুব খারাপ লাগছে রেচেলে। খাবার দেয়া হলে সেটাও খেতে পারল না। ক্রমাগত একই খাবার খেতে খেতে ওসবের উপর ঘেন্না ধরে গেছে ওর। প্রতিদিনকার মতো আজও ঝড় ঘনিয়ে আসছে। বাতাস হয়ে উঠছে ভীষণ ভারী। প্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠছে রেচেল। এর মধ্যে ঘুমানোর কোনো প্রশ্নই আসে না। একটু বাতাসের জন্য খাবি খেতে খেতে ওভেনের মতো গরম কুড়ে থেকে বের হয়ে পুলের পাশে গাছের নিচে গিয়ে বসল ও। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। গাছের পাতা থেকে ওর হাতে মুখে ঝরে পড়ল কয়েক ফোঁটা বৃষ্টির পানি। পানির শীতল স্পর্শে ঝরঝরে হয়ে উঠল ওর মন। বর্তমান ভুলে গেল ও। ডুব দিতে চাইল অতীতের সেই ঝোড়ো দিনটায়, যেখানে প্রথম রিচার্ডের সাথে দেখা হয়েছিল ওর। ভাবছে এতদিনে পরিপূর্ণ পুরুষ হয়ে উঠেছে সে। আনমনি আক্ষেপ করে বলল, এখন যদি আমাকে সাহায্য করতে আসতে তুমি রিচার্ড। বলতে বলতেই ঘুমে ঢলে পড়ল ও। রেচেলের মনে হলো ঘুমের মধ্যেই সচেতন হয়ে উঠেছে ও, যেন একটা রহস্যময় দুয়ার উন্মুক্ত হয়ে যাচ্ছে ওর সামনে। তার প্রভাবেই চেতনা ফিরে পেয়েছে ও। ওর সামনে উন্মোচিত হলো ক্রালের পাশে স্বচ্ছ পানি ভরা পুল। পুলটার তলদেশে গ্রানিট পর্যন্ত দেখা যাচ্ছে। হঠাৎ সেখানে ফুটে উঠল একটা দৃশ্য। দেখল একটা প্রান্তরে দাঁড়িয়ে আছে বিশালাকার অনেকগুলো ওয়াগন। ওগুলোর পাশে বসে আছে লম্বা চওড়া স্বাস্থ্যবান দাড়িওয়ালা কিছু হাসিখুশি লোক। ওখানে পাইপ টানতে টানতে কথা বলছে দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন একজন। তাড়াহুড়া করে ওদের সামনে হাজির হলো এক যুবক। সাথে করে নিয়ে এসেছে অত্যন্ত ক্লান্ত এক কাফরিকে। যুবকটি রেচেলের দিকে পিছু ফিরে থাকায় তার চেহারা দেখতে পাচ্ছে না রেচেল, তবে ওদের কথা শুনতে পাচ্ছে। যদিও ওর মনে হচ্ছে কথাগুলো ভেসে আসছে অনেক দূর থেকে। দাড়িওয়ালা লোকটি ডাচ ভাষায় যুবককে প্রশ্ন করল, কি ব্যাপার ভাতিজা, কি হয়েছে? এমন হুড়োহুড়ি করছো কেন? জবাবে একই ভাষায় যুবকটি বলল, চাচা, ব্যাপারটা হচ্ছে জুলুদের উপর গুপ্তচরগিরি করার জন্য ওকে পাঠিয়েছিলাম আমরা। ওর নাম কুয়াবি। আগে শুনেছিলাম লোকটি মারা গেছে, কিন্তু আসলে ডিনগানের ক্রালে পৌঁছে গিয়েছিল সে। ভারী অদ্ভুত একটা গল্প নিয়ে ফিরে এসেছে লোকটা। সব চরই দেখছি অদ্ভুত গল্প নিয়ে ফিরতে শুরু করেছে। তবুও বলো তোমার গল্প, বলল দাড়িওয়ালা ভারিক্কি চেহারার লোকটি। ক্লান্ত লোকটি শুরু করলো তার লম্বা গল্প। প্রথমে শোনালো জুলোল্যান্ডে কিভাবে ঢুকলো সেই গল্প। জুলোল্যান্ডে ঢুকে ওর এক আত্মীয়ের বাড়িতে উঠে সে ওখানে অবস্থান করেই বইয়েরদের সম্বন্ধে ডিনগান আর তার ইন্দ্রনাথের মনোভাব বিষয়ক তথ্য সংগ্রহ করেছে সে। এরই মধ্যে কোনো এক সাদা আত্মার ব্যাপারে কিছু কথা শুনতে পায় সে। লোকে তাকে ডাকে ইনকু সাজানা ইজুলা নামে। নাটালে বাবা মায়ের কাছে থাকে সে। তার বাবা নাকি ধর্মশিক্ষক। জুলুল্যান্ডে থাকতে থাকতেই কুয়াবি শুনেছে নাটাল থেকে রওনা হয়েছে সে, রাজার কাছে আসছে। আবার কথা বলল সেই দাড়িওয়ালা, হ্যাঁ ঈশ্বর, এই যে আষাঢ়ের গল্পকে হার মানাবে দেখছি। সাদা হোক বা কালো, আত্মার আবার বাবা মা থাকে কেমন করে? তারা নাকি আবার ধর্মশিক্ষক। জবাবে ক্লান্ত কালো লোকটি বলল, আত্মার বাবা মা কিভাবে থাকে সে জানে না, যা শুনেছে দেখেছে তাই সে বলছে। এই বলে গল্প বলা চালিয়ে গেল ও। বলল যে স্বর্গীয় দেবীর আগমন উপলক্ষে জুলোল্যান্ডে সবাই খুবই উত্তেজিত। সে নিজেও এই ব্যাপারে কৌতূহলী হয়ে ওঠে।
তাই সত্যিকারের তথ্য জানার জন্য নিজের আত্মীয়কে সাথে নিয়ে টেগুলার দিকে রওনা হয় ও। টেগুলার কাছাকাছি এসে এক জায়গায় লুকিয়ে বসে পড়ে ওরা। অপেক্ষায় থাকে ইনকো সাজানা কখন আসবে। সেই জায়গার প্রতিটা মাটি পাথরের বর্ণনা দিল গুপ্তচরটি। রেচেলও চিনতে পারল জায়গাটি হচ্ছে যেখানে গরু সংক্রান্ত দুর্ঘটনা ঘটে ও মারা পড়ে ওঝা বুড়ি। এরপর সদল বলে রেচেলের আগমন, ষাঁড়ের হামলা, গবাদি পশুর পালের মৃত্যু, রেচেলের হাত থেকে ঘণ্টা সিংহের দণ্ড, ওঝা কর্তৃক ঘোড়াকে ঘুরতে যাওয়া, তারপর তার মৃত্যু ইত্যাদি সবকিছু সবিস্তার বর্ণনা দিল লোকটি। তারপর ওদের পিছনে এসে এবং ক্রমানুসারে রেচেলের পৌঁছানো, রাজার সাথে তার সাক্ষাৎ, বইয়েরদের উপর আক্রমণ করতে রাজাকে নিষেধ করা সহ সবকিছু সবিস্তার বর্ণনা দিল কুয়াবি নামের লোকটি। এবার সেই দাড়িওয়ালা লোকটি প্রশ্ন করল, সেই মহিলাটি এখন কোথায় আছে? ওখানে আছে সর্দার। দেশের সবচেয়ে বড় ওঝার মতো রাজার পাশাপাশি সে দেশ শাসন করছে। আমার মনে হচ্ছে ভাতিজা, আমাদের সম্বন্ধে এই মহিলাটির ব্যাপারে আরো খোঁজ খবর করা দরকার। তাহলে খবর নিতে কে যেতে চাও? বলল লোকটি। সাথে সাথে যুবকটি বলল, আমি যাব। বলতে বলতেই ঘুরে দাঁড়ালো যুবকটি। তার মুখে দাড়ি, কিন্তু তা সত্ত্বেও ভুল করার কোনো উপায় নেই। এ যে রিচার্ড ডেরিয়েন। কিন্তু এই বিপজ্জনক মিশনে তুমি কেন যেতে চাইছ? এই মহিলা বা আত্মাকে দেখতে চাও ভাতিজা? হ্যাঁ চাচা, আমাকে হয়তো বোকা ভাবছেন, তবে আসলে আমি বোকা নই। বহু বছর আগে এক ধর্মপ্রচারক মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। এতদিনে কুয়াবির বর্ণনা মতোই হয়ে ওঠার কথা সেই মেয়েটির। আসলে গত বছর আপনাদের দলে আমি যোগ দিয়েছিলাম সেই মেয়েটিকে খোঁজার উদ্দেশ্যেই। তাই যেহেতু হাতে সুযোগ এসেছে, দেরি না করে নদী পার হয়ে যেতে চাই আমি। এ পর্যন্ত আসতেই স্বপ্ন হালকা হয়ে গেল, চলে গেল সব দৃশ্য। অবশ্য রেচেলের ঘুম এখনো ভাঙেনি, তাই আবার স্বপ্নটাকে ফেরাতে চেষ্টা করল ও। অনেক চেষ্টার পর ধীরে ধীরে কালো একটা পর্দা যেন সরে গেল। পুলের পানিতে আবার ফুটে উঠল আরেকটা দৃশ্য। দেখল একটা কালো ঘোড়ার পিঠে বসে আছে রিচার্ড। ঘোড়াটার একটা পায়ের রং সাদা। পাশেই ছুটে চলেছে সেই কালো গুপ্তচরটি, যার নাম কুয়াবি। কুয়াবিকে প্রশ্ন করল রিচার্ড, কত দূর এখান থেকে? নদী যদি ফুসে না ওঠে বা কোনো কারণে দেরি না হয়, এখান থেকে 3 দিনের পথ সর্দার, বলল কুয়াবি। 1 সেকেন্ডের জন্যই যেন ওগুলো দেখতে পেল রেচেল, কিন্তু পর মুহূর্তেই সব চলে গেল। ঘুম ভেঙে গেল রেচেলের। ছুটে পুলের পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু এখানে স্রেফ পানি ছাড়া আর কিছুই নেই। টলটনে পানির গভীরে দেখা যাচ্ছে গ্রানিটের তলদেশ। সূর্য ডুবার পর ঘরে ফিরে এলো রেচেল। বুঝতে পারছে না কি আশা করবে। সত্যি কি রিচার্ড আসছে? এখনো কি রেচেলের কথা মনে আছে ওর? পুলের পানিতে দেখা দুঃস্বপ্নটা সত্যি বলে ধরে নিলেও প্রশ্ন উঠছে যে কেন ব্যাপারটি ওর কাছে উন্মুক্ত করা হলো। জুলোরা হয়তো অনায়াসে এটা মেনে নেবে, কিন্তু রেচেলের আধুনিক মন তা মানতে পারছে না। বারবারই নিজেকেই এই প্রশ্ন করে আসলে কি রিচার্ড আসবে? কিন্তু আবার ফিরে আসছে সেই আগের প্রশ্নটি। মানুষের চোখে দূরের দৃশ্য কখনো উন্মুক্ত করা হয় না, সেই অনুমতি দেয় না প্রকৃতি। তাহলে এবারে কেন ব্যতিক্রম হলো? রেচেল জানে ওর মায়ের ষষ্ঠ ইন্দ্রিয় খুব ভালো কাজ করে, ওরও তাই। কিন্তু তাই বলে এত স্পষ্টভাবে কিছু দেখা কি সম্ভব? নাকি পুরো ব্যাপারটাই ওর ক্লান্ত মস্তিষ্কের কল্পনাপ্রসূত একটা স্বপ্ন মাত্র? পরক্ষণেই রেচেলের মনে হলো না, তা নয়, কারণ দৃশ্যটা থেকে ওর লাভ সামান্যই আছে। তাও ওর ক্রমাগত প্রার্থনার জবাবে কেবল একটু সান্ত্বনা পাওয়া মাত্র। কিন্তু ব্যাপারটার আসল মহত্ব অন্য জায়গায়। দৃশ্যটা ওকে দেখানো হয়েছে রিচার্ডের নিরাপত্তার জন্য, কারণ বুয়েটদের সাথে জুলুদের দ্বন্দ্ব চলছে। একজন অপরিচিত সাদা লোকের জন্য জুলুল্যান্ড এখন তপ্ত উনুন। কাজেই যে কোনো শ্বেতাঙ্গ যদি এখনই এই দেশে আসে, এমনিতেই বিরাট বিপদের মধ্যে পড়ে যাবে সে। তার উপর জুলোরা যদি শুনে সে আসছে ইনকো সাজানার সাথে দেখা করতে, তাহলেই কম্ম সাবার। ওই লোকের মৃত্যু কেউ ঠেকাতে পারবে না।
সাথে সাথেই রেচেল সিদ্ধান্ত নিল, যা হয় হবে। ইনকু সাজানার সুনাম খোয়াতে হলে খোয়াবে, কিন্তু ঝুঁকিও নেবেই। ভৃত্য মেয়েটিকে বলল প্রহরীকে ডেকে আনতে। কজন ভৃত্য মেয়েরা সাথে হাজির হলো প্রহরী জুলো। লোকটিকে রেচেল বলল, এক্ষুনি ডিনগানের কাছে ছুটে যাও, যত জলদি পারো একটা পালকে আনাও, রাজার সাথে অতি জরুরি বিষয়ে কথা বলবো আমি। ছুটে চলে গেল লোকটি চলে গেলে পরে খেতে বসল রেচেল। বহুদিন পর ভরপেটে খেল। এর মধ্যে হাজির হলো পালকে আর প্রহরী। সাথে সাথেই 100 গার্ডের প্রহরায় রওনা হলো রেচেল। 1 মাস আগের মতো চন্দ্রালোকিত রাতে রাজা ডিনগান আর তার কাউন্সিলরের সামনে এসে দাঁড়ালো রেচেল। সবাই উঠে দাঁড়িয়ে বায়াত দিল ওকে। এবার এমনকি মাংসের পাহাড় ডিনগানও বহু কষ্টে টুল ছেড়ে উঠে দাঁড়িয়েছে। ওদের সালামের উত্তরে একবার হাতের শিংদণ্ড তুলল রেচেল, তারপর চুপ করেই রইল। প্রথমেই মুখ খুলল রাজা। 1 মাস আগে যে কঠিন কথাগুলো বলেছিলেন, আজকে সেগুলোর অর্থ বলতে এসেছেন সাদা আত্মা? না রাজা, যা বলার ছিল একবারই বলেছি। যেভাবে ইচ্ছা তার অর্থ ভেবে নিন, অথবা ভোজজাতির ভবিষ্যৎ বক্তাদের জন্য অপেক্ষা করুন। শুনে রাখুন রাজা এবং ইন্দুনাগণ, আমাকে এখানে আমার ইচ্ছার বিরুদ্ধে ধরে রেখেছেন আপনারা। ওছিলা দিয়েছেন, টেগোলার বান ডেকেছে, আমার ঘোড়া অসুস্থ, আমি চলে গেলে এদেশ থেকে সৌভাগ্য চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। আমার মতে আপনারাও জানেন, চাইলে মুহূর্তে এখান থেকে চলে যেতে পারতাম আমি, কিন্তু যাইনি। কারণ চোরের মতো রাতের আধারে পালিয়ে যাওয়া ইনকু সাজানার শোভা পায় না, তাই ঘরেই রয়ে গেছি। তবে আপনাদের উপর খুব রেগে আছে আমি। আমার কথা সাদা মানুষরাও শোনে। একবার ভেবেছিলাম বাফেলো নদীর ওপারে ক্যাম্প করা হামাবোনাদের ডেকে আনব, ওরাই আমাকে মুক্ত করে আমার বাড়িতে পৌঁছে দেবে। কঠিন কথা শুনে নড়ে চড়ে বসেছে রাজারা। ফিসফাস শুরু হয়ে গেছে ইন্দ্রনাদের মধ্যেও। একজন অপরজনকে জিজ্ঞেস করল, হামাবোনারা যে বাফেলো নদীর পারে ক্যাম্প করেছে, সে কথা সে জানল কি করে? রেচেল খেয়াল করল কথাটা বলছে হাত পোড়া মোপো। রেচেল বলে চলেছে, কিন্তু ওদেরও রাখিনি আমি, কারণ তাহলে লড়াই হবে, রক্তপাত হবে। রক্তপাত ঘৃণা করি আমি। তবে একটা কাজ করেছি। ওই আমাবোনাদের দলে একজন ইংলিশ সর্দার আছে, বয়সে সে অল্প, তার নাম ডেরিয়েন। বহু বছর আগে থেকে তাকে আমি চিনি। একবার আমার উপকার করেছিল সে। তাকে আমি হুকুম করেছি এদিকে আসার জন্য। সে আমাকে টেগুলার ওপারে নিয়ে যাবে। ওখান থেকে মাত্র 3 দিনের দূরত্বে আছে সে। এখন আমি এসেছি রাজাকে অনুরোধ করতে যে ওই লোককে পথ দেখিয়ে এখানে নিয়ে আসতে এক্ষুনি একজন গাইড পাঠানো হোক। দ্রুত ছুটতে পারে এমন একজনকে গাইড হিসেবে পাঠাতে হবে। এ পর্যন্ত বলে থামল রেচেল। এবার ডিনগান প্রশ্ন করল, কোন দূত দিয়ে ডুরিওকে আসতে হুকুম করেছেন জোলা? আমরা তো আপনার ক্রাল থেকে কাউকে বের হতে দেখিনি। আপনার কি মনে হয় যে আমার দূতকে চোখে দেখবেন আপনি? আমার দূতকে কেউ দেখতে পায় না। আমার চিন্তায় আমার দূত। ওই লোকের কাছে উড়ে গেছে আমার চিন্তা। মনের কানে আমার ডাক শুনেছে সে, আর তারপরেই পুলের পানিতে দেখেছি রওনা হয়েছে সে। ওহো! আশ্চর্যবোধক গুঞ্জন ধ্বনি উঠল ইন্দুনাদের ভেতর থেকে। ওরা বলল, ইনকু সাজানার হুকুম পাখির মতো উড়ে যায়, এমনকি পুলের পানিতে তার বাস্তবায়ন হতে দেখে সে। সত্যি বিরাট শক্তিশালী জাদু ক্ষমতা আছে তার। রেচেল বলে চলেছে, সর্দার ডেরিয়েনের চুলদারি সোনালি, চোখ আমার মতো, গায়ের রং ফর্সা। আমার চোখ ঠিক দেখে থাকলে একটা কালো ঘোড়ায় করে আসছে সে। ঘোড়াটার একটা পা সাদা, তার সাথে একজন মাত্র লোক আছে, কাফরি সে। দুবলা পাতলা, খাড়া কাঁধ, তার নাম কুয়াবি। আমি নিশ্চিত আমি জুলুল্যান্ডে আসার আগে এখানে তার কোনো আত্মীয়ের কাছে এসেছিল সে। রাজা জিজ্ঞেস করল, ইন্দুনাদের কেউ কুয়াবি নামের কাউকে চেনে কিনা? তখন বিব্রত কণ্ঠে এক ইন্দুনা বলল, সে শুনেছিল যে এ নামে এক লোক শহরে ঢুকেছিল, এক সৈন্যের বাড়িতে উঠেছিল সে। আর ইনকু সাজানা যে সময়ের কথা বলেছে সেটাও ঠিক আছে, কিন্তু ইনকু সাজানা এখানে আসার আগেই শহর ছেড়ে চলে গেছে সে। তবে কোথায় গেছে তাই ইন্দুনাটি জানে না। এবার রেচেল বলল, হ্যাঁ, একে দেখেছি। এর মাথার চুল কালো, কিন্তু দাড়ি সাদা, খাড়া কাঁধ।
আগে সেই ইন্দুনাটি বলল, হ্যাঁ, লোকটির অদ্ভুত চেহারা ছবি দেখে আমিও তাকে লক্ষ্য করেছিলাম। রেচেল বলল, আপনার দূতকে তাড়াতাড়ি রাখুন রাজা, এই মুহূর্তে রওনা হতে বলুন ওদের। আর জেনে রাখুন, ওই সাদা সর্দার আর ওর ভৃত্য স্বর্গের নিরাপত্তা প্রাপ্ত। যদি তাদের কোনো ক্ষতি হয় মনে রাখবেন, এই দেশে স্বর্গের অভিশাপ নেমে আসবে, রক্তের বন্যা বয়ে যাবে জুলুল্যান্ডে। দূতদেরকে বলে দিন, ডিরেনকে তারা বলবে, বন্যার সময় নদীর মাঝে যেদিন ঝড় উঠেছিল, সিংহ গর্জন করেছিল গুহার দরজায় আর তীব্র বজ্রপাত হচ্ছিল, সেদিন তার সাথে থাকা ইনকো সাজানাই জুলাই তাকে জুলুল্যান্ডে স্বাগত জানিয়েছে। এক ইন্দুনার দিকে তাকালো ডিনকান, বলল, যাও, ইনকো সাজানার হুকুম অক্ষরে অক্ষরে তামিল করো। সবচেয়ে দ্রুতগামী দূতকে পাঠাও জুলার ডাকা সাদা মানুষকে পথ দেখিয়ে নিয়ে আসতে। আর মনে রেখো, যদি তাদের কোনো ক্ষতি হয় তো দূত তো মরবেই, তুমিও মরবে। লাফিয়ে উঠে দাঁড়ালো সেই ইন্দুনা, ছুটে গেল দূত পাঠাতে। তার ঠিক পর মুহূর্তে ক্লান্ত পরিশ্রান্ত এক লোক ছুটে এলো, সোজা রাজার সামনে এসে হাঁটু মুড়ে বসে হাঁপাতে লাগলো। সে বলল, সংবাদ এনেছি রাজা। কি সংবাদ? পাহাড় থেকে পাহাড়ে খবর এসেছে, একজন ভৃত্যসহ এক সাদা লোক কালো ঘোড়ায় চেপে বাফেলো নদী পার হয়ে এ দেশে ঢুকেছে। এখন রাজা, আপনার হুকুম কি? তাকে কি মেরে ফেলবো নাকি দেশ থেকে তাড়িয়ে দেব? রাজা প্রশ্ন করল, এই খবর কখন এসেছে? বাইরের পাহাড়ের গার্ড এই খবর নিয়ে কেবলই এসে গেটে দাঁড়িয়েছে, শুনেই ছুটে এসেছি রাজা। এক মুহূর্ত দেরি হয়নি, এটা ছাড়া আর কোনো খবর আসেনি। এবার মুখ খুলল রেচেল, বলল, রাজা, আপনার লোক খবর এনেছে বটে, তবে দেরিতে এনেছে। তার চেয়ে অনেক দ্রুত কথা বলছে পুলের পানি। বলে চুপ হয়ে গেল রেচেল। নেমে এলো পিনপতন নীরবতা। একবার উঠানের সবাইকে দেখে নীরবে বের হয়ে এলো। হতভম্ব হয়ে গেছে রেচেল। নিজেকেই নিজে বারবার বলছে, সত্যি, যা দেখেছি সত্যি। ভাবছে এখন ওকে জুলোরা আরও সম্মানের চোখে দেখবে, অর্থাৎ অতি প্রাকৃত ক্ষমতা সম্পন্ন ইনকো সাজানার নামটা আরও কঠিনভাবে জুড়ে বসবে ওর সাথে। এসব ভাবতে ভাবতে ঘরে পৌঁছালো রেচেল। কোনো রকমে পোশাক বদলে শুয়ে পড়ল এবং ঘুমালো বেশ। নুই যাওয়ার পর এমন শান্তির ঘুম আর হয়নি। টানা ঘুমের পর রেচেল জেগে উঠল পরদিন সকালে। তখন ওর মনে আর সন্দেহ ফিরে এসেছে যে ও কি কোনো ভুল করল। একটা ব্যাপার নিশ্চিত, যে কোনো অদ্ভুত উপায়ে নেটিভরা তাদের চিন্তা ভাবনা ছড়িয়ে দিতে পারে। এ ব্যাপারটা সাতাদের মোটেও বোধগম্য নয়। তারপরও তারা মেনে নিতে বাধ্য হয়েছে যে ডাকিনী বিদ্যার চর্চা অতীতেও ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। ওগুলো হয়তো তেমন কিছু না, কিন্তু ওর বেলায় এটা কি হলো? ও তো ডাকিনী বিদ্যা বা কালো জাদুর চর্চা করে না। তাহলে কালো ঘোড়ার চলার লোকটি কি আসলে রিচার্ড ডেরিয়েন? কোনো ভুল হয়ে যায়নি তো? সে আবার ইসমাইল নয় তো? সেও তো শ্বেতাঙ্গ। আরও কালো ভৃত্য আছে তার। কিন্তু তাই বা হয় কি করে? কারণ কুয়াবির ব্যাপারটা তো মিলে গেছে। পরের দুটো দিন অত্যন্ত জঘন্যভাবে কাটল। দিনে বিচার করে কিছু সময় কাটালেও বাকি দিন আর কাটতেই চায় না। শেষে অসহ্য হয়ে পুলের পাড়ে গেল ও। চেষ্টা করল ঘুমোতে, আশা আবার যদি কিছু দেখা যায়, কিন্তু ফলাফল লবরঙ্গা। পরদিন টাম্বুসা এলো। রেচেলের কুশল বার্তা জিজ্ঞেস করার পর কথায় কথায় জানালো ওই ঘোড়াটা সুস্থ হয়ে উঠেছে এবং বলল, যদি সেদিন সেই সাদা লোকের কথা রেচেল না জানাতো তাহলে গুপ্তচর ভেবে খুন করে ফেলা হতো ওকে। তখন রেচেল বলল যে ও বলতে ভুলে গেছে সাদা লোকটি প্রথমে ওর কাছে নিয়ে আসতে হবে। রাজা তাকে স্বাগত জানাতে চাইলে পরে জানাতে পারে, তবে আগে ওর কাছেই তাকে আনতে হবে। আগে যদি এই বিষয়ে কিছু বলার নাও থাকে, তাহলেও সবাইকে জানানো হোক যে এটাই ইনকো সাজানার হুকুম। টাম্বুসা জানালো যে হুকুম অবশ্যই পালন করা হবে। এরপর রেচেল জানতে চাইল নুইয়ের কাছ থেকে কোনো খবর পাওয়া গেছে কিনা। জবাবে টাম্বুসা বলল যে যেদিকে নুই গেছে ওদিকে জুলুদের কোনো শত্রু না থাকায় ওই এলাকায় কোনো খবর আদান প্রদান ব্যবস্থা তৈরি করা হয়নি, ফলে ওর খবর কেউ জানে না। তবে ইনকো সাজানোর জন্য এটা কোনো অবশ্যই সমস্যা না, কারণ আধ্যাত্মিক উপায়ে ইনকো সাজানো অবশ্যই জানতে পারবে কেমন আছে তার ভৃত্য নুই।
জবাবে রেচেল বলল সে অবশ্যই তা পারে, তবে এ নিয়ে ওর তেমন কোনো মাথা ব্যথা নেই। তারপর ইশারা করল যে আজকের মতো কথোপকথনের ইতি, পরে আবার কথা হবে। চলে গেল ডাম্বোসা। তৃতীয় দিন সকাল, রোজকার মতো বিচার করতে বসেছে রেচেল। এক দূত ছুটে এলো। এজলাসে কর্মরত এক ইন্দুনার কানে ফিসফিস করে বলল কিছু একটা। উঠে দাঁড়ালো ইন্দুনা, ঘোষণা করল, সাদা সর্দারকে নিয়ে আসা হয়েছে এখানে, বাইরে অপেক্ষা করছে সে। শুনে রেচেল বলল, বেশ, অপেক্ষা করুক, বলে বিচার কার্য চালিয়ে গেল রেচেল। তবে সত্যি বলতে বিভিন্ন মিশ্র আবেগের প্রভাবে চোখে কিছুই প্রায় দেখছে না ও। এত জোরে হার্টবিট হচ্ছে, মনে হচ্ছে যেন ড্রাম বাজছে বুকের ভেতর। বিচার শেষ হলো এক সময়। রীতি অনুযায়ী একবার বাও করল ও, অর্থাৎ এবার সবাইকে চলে যেতে হবে। ধীরে ধীরে খালি হয়ে গেল প্রাঙ্গণ। রয়ে গেল শুধু ওর নারী ভৃত্যরা। ওদের একজনকে রেচেল বলল, যাও, এবার সাদা সর্দারকে আসতে বলো, তবে সমস্ত অস্ত্র রেখে আসবে সে, এবং একা আসবে। তোমরাও সবাই চলে যাও, দরকার পড়লে আমি তোমাকে ডাকব। চলে গেল মেয়েরা সবাই। রেচেল একবার দেখে নিল ক্রালে আসলেই ও একা কেনা। সূর্য পেছনে রেখে বসল ও টুলে। সূর্যের আলো পড়ে সোনালি মুকুটের মতো জল করছে ওর চুলগুলো, তবে চেহারাটা রয়েছে ছায়ার ভেতর। ঠিক একটা মূর্তির মতো নিশ্চল বসে রইল রেচেল। বেড়ার দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করল একজন লোক। সরাসরি চোখে আলো পড়ায় লোকটি থমকে দাঁড়ালো। এক মুহূর্ত দাঁড়িয়ে চোখের আলো সইয়ে নিল প্রথমে, তবে তাকে দেখতে রেচেলের কোনো সমস্যা হচ্ছে না। পলকেও বুঝে নিল লোকটি রিচার্ড ছাড়া আর কেউ নয়। পরিপূর্ণ যুবক হয়ে উঠেছে সে। তেমন একটা লম্বা নয় রিচার্ড, তবে পেশির বাহুল্য দিয়ে সেটা পুষিয়ে গেছে। তাছাড়া আর তেমন পরিবর্তন আসেনি। সেই ধূসর চোখ, সেই চুল, সেই সুদর্শন চেহারা। কিন্তু দুজনের অবস্থায় এমন যে কেউই কথা বলতে পারছে না। স্তম্ভিত ভাব কাটছে না কারো। রেচেল দুবার চেষ্টা করল মুখ খুলতে, রিচার্ডকে স্বাগত জানাতে, কিন্তু ওর মুখে কথাই এলো না। বেশ কিছুক্ষণের চেষ্টার পর মুখ খুলতে পারল রিচার্ড। হামতা হামতা করে জিজ্ঞেস করল, আপনি ইনকো সাজানা ইজুলা? চেষ্টা করে গলার স্বর ফোটালো রেচেল। মৃদু সুরে বলল, এখানের লোকে আমাকে এই নামেই চেনে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য গোস্ট কিংস এর 6ষ্ঠ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।